অ্যাংজাইটি এবং স্ট্রেস সব ক্ষেত্রেই কি মেডিসিনের দরকার পড়ে? আপনি একটি কথা বললেন যে অনিদ্রা মানে ইনসোমনিয়া, ওটা কেন হয়? স্ট্রেস এবং অ্যাংজাইটি এই দুটো কিছু কমন জিনিসও শেয়ার করে। আমরা কি এটা বলতে পারি যে শহরের জীবনযাত্রা, এখনকার যে জীবনযাত্রা, এটাই কি অনিদ্রার কারণে, এটাই কি সমস্যাটা বাড়িয়ে তুলছে? কাউন্সিলিং কথাটা আমি বারবার বলতে চাইছি না, সাইকোথেরাপি। যোগব্যায়াম বা মেডিটেশন ওটা কি স্ট্রেস কমায় নাকি এটা শুধু একটা ট্রেন্ড? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বাস্থ্য টক। আমি সুরভি মজুমদার, আজকে আপনাদের হোস্ট। আজকে মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে ভগবান শিবের কাছে এটাই প্রার্থনা করি যে আপনাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকুক, আপনারা খুব ভালো থাকুন। আজকে আমরা আলোচনা করব স্ট্রেস, এংজাইটি এবং ইনসোমনিয়া এই তিনটি সমস্যা নিয়ে, যেটা আজকালকার যুগে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। আচ্ছা, এটা কি স্বাভাবিক না কোনো চিকিৎসার দরকার? ঘুমের ওষুধে কি এটার শুধু সলিউশন? আচ্ছা, আপনি কখন বুঝবেন যে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই এপিসোডে জানব। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সায়ন্তন চট্টোপাধ্যায়, এমডি গোল্ড মেডেলিস্ট, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। নমস্কার ডক্টরবাবু। নমস্কার। আমাদের স্বাস্থ্যটকে আপনি স্বাগত জানাই। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ স্বাস্থ্যটককেও আমাকে ইনভাইট করার জন্য। আজকে মহা শিবরাত্রির এই পূর্ণ লগ্নে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো এবং আশা করি তোমারও শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত এবং সুন্দর থাকুক। ধন্যবাদ। ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাই, স্ট্রেস এবং এংজাইটি দুটো কি একই জিনিস নাকি আলাদা? দেখুন, স্ট্রেস এমন একটা রেসপন্স আমাদের দেহে, আমাদের বডি, মাইন্ড সমস্ত জায়গায় আসে একটা সাময়িক ক্ষণিকের জন্য বা অল্প সময়ের জন্য, একটা শর্ট রেসপন্স, সেটা হলো স্ট্রেস। সেটা কোনো একটি এক্সটার্নাল ফ্যাক্টর বা কোনো বাহ্যিক আইডেন্টিফায়েবল স্ট্রেসার তার জন্য, যেমন কারোর কোনো আর্থিক ক্ষতি হলো, কোনো নিকটবর্তী খুব কাছের কোনো মানুষের দূরে চলে যাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারা, এই সমস্ত জিনিস আপনাকে স্ট্রেস দিল। কিন্তু এই স্ট্রেস তার থেকে দীর্ঘকালীন যে শারীরিক এবং মানসিক বিভিন্ন সিমটমস বা লক্ষণসমূহ সৃষ্টি হলো, এবং যখন সেই স্ট্রেসটি থাকলো না, তখনও ওই আইডেন্টিফায়েবল স্ট্রেসার না থাকা সত্ত্বেও যে শারীরিক বা মানসিক সমস্যা চলছে, তখন আমরা তাকে অ্যাংজাইটি বলবো। সো ইন আ নাটশেল, স্ট্রেসকে যদি আমরা ছোট্ট একটা উপকরণ বলে মনে করি, যেটা কোনো একটা আইডেন্টিফায়েবল স্ট্রেসারের মাধ্যমে তার সূচনা হয়, অ্যাংজাইটি হলো তার একটি বৃহৎ রূপ বা একটা অ্যাংজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা এই ডিসঅর্ডার একটা বড় আকার তার ধারণ করলো। এখন স্ট্রেস এবং অ্যাংজাইটি এই দুটো কিছু কমন জিনিসও শেয়ার করে। ধরুন, আপনার এমন কোনো একটা সিচুয়েশন, পরীক্ষা সামনে, তার ফলে আপনার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে, পারফরমেন্স। এই স্ট্রেস থেকে এই যে দীর্ঘকালীন আপনার একটা পারফরমেন্সের জন্য চিন্তা এবং তার জন্য যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যে সিমটমস সমূহ আসতে শুরু করলো, সেটা হলো অ্যাংজাইটি। তাহলে পারফরমেন্স অ্যাংজাইটি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যেখানে উইদাউট এনি স্ট্রেসার, উইদাউট এনি আইডেন্টিফায়েবল স্ট্রেসার, কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল কারণে, মানে মায়ের ছিল বা বাবার ছিল, তার জন্য কেউ কেউ অহেতুক, অকারণ ওভার থিঙ্কিং, যেটা খুবই কমন আজকের দিনে, কোনো নির্দিষ্ট কারণ নেই, হোয়াট ইফ আমরা বলি, যে কি হতে পারে, ভবিষ্যতে কি ঘটতে পারে, এটা নিয়েই দুশ্চিন্তা করে যাচ্ছে। সেটাকে আমরা বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এছাড়াও অ্যাংজাইটির বিভিন্ন রকম স্পেকট্রাম রয়েছে, তবে স্ট্রেস এবং অ্যাংজাইটির বেসিক ডিফারেন্স এটাই। ধরুন, স্ট্রেসের ফলে যে যে জিনিসগুলো তৈরি হলো, যখন সেটা অ্যাংজাইটিতে রূপান্তরিত হলো, তার ফলে কী হবে? ইমপেন্ডিং টু ডুম, আপনার হাত পা কাঁপতে শুরু করবে, প্যালপিটেশন হবে, ঘাম হবে, চোখের পুতলি বড় হয়ে যাবে, আপনি দৌড়লে বা পরিশ্রম করলে যে যে জিনিস হয় সেই সেই জিনিসগুলো হতে শুরু করবে, রেসিং হার্ট। এছাড়া আপনি প্রচণ্ড দরদর করে ঘামা, হাত কাঁপা, ঘুম না হওয়া, অনিদ্রায় ভোগা, কনফিডেন্স পড়ে যাওয়া, অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশনের প্রবলেম হওয়া, এই সমস্ত যে লক্ষণসমূহ, এগুলো সবই অ্যাংজাইটি যে স্পেকট্রাম ডিসঅর্ডার তার মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি একটি কথা বললেন যে অনিদ্রা মানে ইনসোমনিয়া,
মানে ওটা কেন হয়? ওটা বলতে কি বোঝায়? দেখুন, অনিদ্রা বা ইনসমনিয়ার প্রচুর কারণ আছে। আমরা শুধু বলি ঘুম আসছে না, তার কিছু মেডিকেল কারণ রয়েছে। যেমন ধরুন, ক্রনিক পেইন, দীর্ঘদিন ধরে কোনো ব্যথায় ভুগছেন। ধরুন কারোর কোনো ফিজিক্যাল সিমটমস রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তার সঙ্গে সঙ্গে ধরুন কারোর ডায়াবেটিস রয়েছে, হাইপার টেনশন রয়েছে, থাইরয়েড ডিসঅর্ডার রয়েছে, ডিসলিপিডেমিয়া রয়েছে, মানে কোলেস্টেরলের সমস্যা, সেগুলো তো রয়েছে। এছাড়াও ধরুন যেখানে ঘুমোচ্ছে সেই স্লিপ অ্যাটমসফিয়ারটা ভালো নয়। নিউ রোলে মাদেরকে আমরা দেখতে পাই বাচ্চা খুব দুরন্ত, তার ফলে তার ঘুম ঠিকঠাক হচ্ছে না। তো এগুলো অনিদ্রার কারণ। কিন্তু যদি দেখা যায় দীর্ঘকালীন সময়ের জন্য এই যে ঘুম না হওয়া, সেটা একটা কোনো ফিজিক্যাল এবং ফাংশনাল আউটকামে প্রবলেম করছে। ফিজিক্যাল প্রবলেমও হচ্ছে, সকালে কাজ করতে পারছে না, এবং ফাংশনাল, আমরা একজন মানুষের যে তার সমাজের প্রতি যে দায় দায়িত্ব, সে যখন চাকরি করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, সেখানেও সেটা হ্যাম্পার্ড হচ্ছে। তখন আমরা বলবো যে এই ইনসমনিয়াটা কিন্তু এখন প্যাথোলজিক্যাল, মানে তখন কিন্তু তার ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। হ্যাঁ, ডক্টরবাবু, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষের ক্ষেত্রে যে দিনের বেলা খুব হাসি খুশি অফিস যাচ্ছে, কাজ করছে, কিন্তু রাতের বেলা ঘুম নেই। মানে এটা কি কোনো একটা বিপদের লক্ষণ? নাকি নরমাল? দেখুন, আপনাকে আগেও যেমন বলেছি যে কিছু মেডিকেল সমস্যা রয়েছে, কিছু এনভায়রনমেন্টাল প্রবলেম রয়েছে, ঠিক সেরকম কিছু মানসিক সমস্যার জন্য এটি হতে পারে, যেমন ডিপ্রেশন। প্রধানত আমরা যখন পেশেন্টের সঙ্গে কথা বলি, লোকের একটা কমন ধারণা থাকে যে ঘুম আসছে না, এটা একটা বড় সমস্যা। শুধু সেটাই নয়, যদি খুব সহজভাবে ঘুমকে আমি বর্ণনা করি, তাহলে ঘুমের প্রধানত তিনটি স্টেজ। প্রথম হচ্ছে ঘুম আসা বা আসতে না পারা, তার সমস্যা। দ্বিতীয়ত মেইনটেনেন্স অফ দ্য স্লিপ, মানে ঘুম না হওয়া, যে ঘুমের যে সময়কাল সেই সময় প্রপার স্লিপ না হওয়া। এবং তৃতীয়ত হচ্ছে যে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়া। ধরুন জেরিয়াট্রিক ডিপ্রেশন, বয়স্ক লোকেদের যে ডিপ্রেশন, তাতে আমরা দেখতে পাই যে তাড়াতাড়ি তাদের ঘুম ভেঙে যাচ্ছে, যেটা নর্মাল স্লিপ টাইম তার আগে। তাহলে আ আমরা কি এটা বলতে পারি যে শহরের জীবনযাত্রা, এখনকার যে জীবনযাত্রা, এটাই কি অনিদ্রার কারণ? এটাই কি সমস্যাটা বাড়িয়ে তুলছে? মানে আজকালকার যুগের যারা আছে? সেটা বৃহৎ একটা কারণ হতে পারে। দেখুন, এটা নিয়ে একটু বিস্তৃতভাবে যদি বলি ছোট করে, তাহলে আমাদের খুব কমনলি একটা ধারণা থাকে যে প্রথমের দিকে যে ঘুমটা, স্লিপটা, সেটা একটু হালকা স্লিপ, এবং পরের দিকে যেটা হয়, যেটাতে আমরা স্বপ্ন দেখি, সেটা খুবই গভীর স্লিপ, যেটা আদতে সত্য নয়। স্লিপ একটা সাইকেল। এই স্লিপ সাইকেল 120 মিনিট বা 2 ঘন্টার হয়। তার মধ্যে 90 মিনিট হচ্ছে NREM স্লিপ, মানে নন রোটেটারি আই মুভমেন্ট, আর 30 মিনিট হচ্ছে রোটেটারি আই মুভমেন্ট, যে সময় আমরা স্বপ্ন টপ্ন দেখি, তো ডিপ স্লিপও বলা যায়। তো এই সাইকেলটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, মানে 6 ঘন্টা মানে 3টি সাইকেল। ধরুন আপনার সাইকেল ব্রেক হচ্ছে, তাহলে কিন্তু এরকম ভাবার কারণ নেই যে আপনি হয়তো ঘুমোচ্ছেন, কিন্তু আপনার ঘুম কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এখন এই যে আমাদের শহুরে জীবনযাত্রা, তার সঙ্গে যেটা সবথেকে কমনলি আমাদের এনকাউন্টার করতে হয়, সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন বা প্রচণ্ড পরিমাণে মোবাইলে ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে সেই রিলেটেড প্রবলেম। সেক্ষেত্রে আমার মনে হয় স্লিপ হাইজিন সম্পর্কে দু চার কথা বলা খুব দরকার। প্রথমত, যখন ঘুমোবেন তার 1 ঘন্টা আগে আপনার ঘরের, যে ঘরে ঘুমোন সে ঘরের লাইট সমস্ত অফ করে দেবেন, এবং ইলেকট্রনিক গ্যাজেটস না থাকাই ভালো। যারা আহ, দীর্ঘ সময় কম্পিউটারে তাকিয়ে থাকেন, তাদের কম্পিউটারে তাকিয়ে থাকতে হয়, তাদের ক্ষেত্রে আমরা 20-20-20 রুল বলে একটি রুল বলি। মানে 20 মিনিট পর পর 20 ফুট দূরে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকা, এটা তার চোখের যে আই স্ট্রেইন, সেটাকে অনেকটা কমায়। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে রিক্রিয়েশনাল মোবাইল ইউজ, মানে বিনোদনের জন্য যে আপনি মোবাইল ইউজ করছেন, সেই মোবাইল ইউজ যেন 2 ঘন্টা এর বেশি দিনে না হয় মানে ডেইলি 2 আওয়ার্স। বিনোদনের জন্য। আচ্ছা। রিক্রিয়েশনাল, বিনোদনের জন্য। এবার যারা 8 ঘন্টা কাজ করছে, তাদের বিবিধ জায়গা রয়েছে, তাদের জন্য ডিফারেন্ট গাইডলাইন, যেটা বললাম 20-20-20 তারা ফলো করতে পারে। এছাড়া ধরুন আমরা বলি যে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড জেনারেলি ঘরের তাপমাত্রা রাখলে ঘুমের জন্য আদর্শ। যেটা বললাম, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে সমস্ত লাইট বন্ধ করে দেবেন। জেনারেলি 7 থেকে 8 ঘন্টা আগে ক্যাফেইন বা অ্যালকোহল সেবন না করাই ভালো, সেটা ঘুমের জন্য হানিকারক। ঘুমের
আগে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আগে স্মোকিং না করাই ভালো যদি কারোর হ্যাবিট থেকে থাকে। এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইট ড্রেস পরে শোয়া উচিত এবং মোবাইল নিয়ে শোবেন না। মোবাইলটা দূরে রেখে শুন এবং তার সঙ্গে, সঙ্গে ধরুন এই স্লিপ হাইজিনের ক্ষেত্রে ডায়েটেরও একটা খুব সুন্দর রোল আছে। ডায়েট, একটু হালকা এক্সারসাইজ, সারাদিনের ক্লান্তির পরে এসে একটু গরম জলে গা ধুলেন, তারপর একটা হট ওয়াটার বাথ, একটু স্ট্রেচিং এক্সারসাইজ, লাইট ডায়েট, শোয়ার আগে ১৫ মিনিট একটু ইয়োগা বা মেডিটেশন ট্রাই করা। এর ফলে কিন্তু ঘুম অনেক বেটার হয় এবং জেনারেলি হালকা নীল রঙের বাতি জ্বালিয়ে যদি আপনি ঘুমোন, ডিম লাইট যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আপনার জন্য আমার মনে হয় যে এই স্লিপ হাইজিনগুলো মেনটেন করলে এই যে আমরা শহুরে জীবনযাত্রার বলি হয়ে যাচ্ছি তার থেকে কিছুটা হলেও বাঁচা সম্ভব। তাহলে আপনি বলছেন স্ট্রেস মানে ইনসোমনিয়ার কারণ, তাই তো? শুধুমাত্র স্ট্রেস না, তাছাড়াও অন্যান্য কোনো কারণ আছে যার জন্য আমাদের অনিদ্রাটা হতে পারে? স্ট্রেস, সেখান থেকে অ্যাংজাইটি, এছাড়া ডিপ্রেশন, এছাড়া বেশ কিছু মেন্টাল ডিসঅর্ডার, এছাড়াও যদি আপনি বলেন যে কিছু ড্রাগস রয়েছে, কিছু ওষুধ রয়েছে যেগুলো এই সমস্যার সৃষ্টি করে। তো এই জিনিসগুলোকে আমাদের মনে হয় যে এর থেকে আমাদের দূরে থাকতে হবে। মানে কোনো মেইনলি ওটা ক্রনিক পেইন যদি আপনার দেখা যায় যে ৭ দিনে 48 আওয়ার্সের থেকে কম আপনার ঘুম হচ্ছে, একটা স্লিপ ডায়েরি মেনটেন করতে পারেন। ওকে। ৪৮ ঘন্টার কম ঘুম ১ সপ্তাহের মধ্যে হলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, নির্দিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। এটা কিন্তু একটা প্যাথোলজিক্যাল ইনসমনিয়ার লক্ষণ হচ্ছে। আচ্ছা। এছাড়াও আরেকটা যেটা আপনি বললেন যে কি হতে পারে স্ট্রেস এবং অনিদ্রা থেকে, এই রিদমটাকে না বলে সার্কাডিয়ান রিদম। মানে ২০১৭ সালে ডক্টর হল, ডক্টর ইয়ং, ডক্টর রসব্যাক এই জিনিসটি আবিষ্কার করে নোবেলও পেয়েছেন অ্যাকচুয়ালি। একেবারে বায়োলজিক্যাল ক্লক, মানে একটা ঘড়ির মতন। ধরুন সকালবেলাতে আপনার হাইয়েস্ট এনার্জি, আস্তে 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 এনার্জিটা দিনের শেষে শেষ হলো, আবার পরের দিন আপনি ঘুমোলেন, সেটাকে রিজেনারেট করলো। এক্ষেত্রে ব্রেনের একটি হরমোন রয়েছে মেলাটোনিন বলে, যেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোয়, যেটা অন্ধকারে, যখন অন্ধকার হচ্ছে আপনার চোখের রেটিনায় যখন সেই সিগন্যাল যাচ্ছে যে এখন অন্ধকার, তখন মেলাটোনিন সিক্রিশনটা পর্যাপ্ত পরিমাণে হয়। তো সেটারও একটা রোল কিন্তু রয়েছে। আচ্ছা ডক্টরবাবু, কখন আমি বুঝবো বা আমরা বুঝবো যে স্ট্রেস আর স্বাভাবিক নেই, তার জন্য চিকিৎসা দরকার? দেখুন, প্রথম কথা, স্ট্রেস কোপিং বলে একটা জিনিস হয়। স্ট্রেস এমন একটা জিনিস, যখন আপনাকে বেঁচে থাকতে হচ্ছে, আপনার এনভায়রনমেন্টাল স্ট্রেস, ফ্যামিলিয়াল স্ট্রেস এগুলো থাকবেই। কিন্তু প্রধান জিনিস হলো আপনি সেটার সঙ্গে কিভাবে কোপ করছেন। মানে সেই স্ট্রেসটাকে আপনি কিভাবে ফেস করছেন। নাও এক্ষেত্রে ডিফেন্স মেকানিজম বলে একটি জিনিস হয়। এই ডিফেন্স মেকানিজম ইম্যাচিওর হয়। আপনি হঠাৎ করে রেগে গেলেন, কাউকে গিয়ে মেরে দিলেন, আপনি উত্তেজিত হয়ে পড়লেন, অ্যাঙ্গার আউটবার্স্ট হলো। আবার এমনও হতে পারে যে কিছু কিছু ম্যাচিওর ডিফেন্স মেকানিজম আছে যেগুলো আমরা পরে আলোচনা করছি। তো যখন আপনি দেখতে পাবেন যে আপনার, সহজ কথায় বলতে গেলে, আপনার কাজের কনসেন্ট্রেশন বিঘ্নিত হচ্ছে, আপনি অ্যাটেনশন দিয়ে যে কাজটি করতে পারতেন সেটি করতে পারছেন না, ঘুম না হওয়ার জন্য ফ্রন্টাল হেডেক হচ্ছে, সামনের দিকে মাথাটা সারাক্ষণ চাপ ধরে থাকছে, মাইগ্রেন হচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার বুক ধড়ফড় করছে, সামান্য অস্বস্তিতেই আপনার হাত পা কাঁপছে, আপনার শরীর ঠান্ডা হয়ে আসছে, খুব ঘাম হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ফিজিক্যালিটির জন্য আপনার প্রেশার বেড়ে যাচ্ছে বা সুগার বেড়ে যাচ্ছে। বেসিক্যালি কী হয়, আমাদের দেহের কর্টিসল বলে একটি হরমোন থাকে। সেই কর্টিসল বলে হরমোনটি বেড়ে যাওয়ার জন্য এই স্ট্রেস রেসপন্সগুলো বাড়তে শুরু করে এবং তার জন্য এই ঘটনা ঘটে। এবার যেটা বলছিলাম যে ডিফেন্স মেকানিজমের কথা, যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন যে কি করতে হবে, কি বুঝবো। হ্যাঁ। তো এই যে জিনিসগুলি বললাম, এই লক্ষণগুলো যখন কারোর মধ্যে দেখতে পাওয়া যাবে, তার অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। এই চিকিৎসকদের মধ্যে দুরকম আমরা মোটামুটি চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়েই যাই। একটি ফার্মাকোলজিক্যাল বা ওষুধ দেওয়া এবং দ্বিতীয় কিছু সাইকোলজিক্যাল কাউন্সেলিং। ধরুন ডিফেন্স মেকানিজমের কথা বলছিলাম। ম্যাচিওর ডিফেন্স কি? আইসোলেশন, টেক এ ব্রেক, একটু
পাহাড়ে চলে যান বা নেচারের সঙ্গে মিশে যান কিছুদিন, নিজেকে আইসোলেট করে নিন। এটা একটা ম্যাচিওর ডিফেন্স মেকানিজম। স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের প্রতি নিজেকে আত্মসমর্পণ বিবর্তিত করা, হওয়া। স্পিরিচুয়ালিটি ইজ আ ম্যাচিওর ডিফেন্স মেকানিজম। এছাড়া জার্নালিং, নিজের সম্পর্কে লেখা, বা যেগুলো হবিজ ছিল আপনার, হয়তো বিভিন্ন কাজের জন্য করে উঠতে পারেননি, সেগুলো এক্সপ্লোর করা। আর্ট থেরাপি, পেইন্টিং, ইটস আ ভেরি গুড থিং। মিউজিক থেরাপি রিসেন্টলি খুবই প্রচলিত। পেট থেরাপি, কেউ কেউ তাদের যে পেট রয়েছে তাকে নিয়ে সময় কাটাতে হ্যাঁ। ভালোবাসে। তো এই জিনিসটা খুব জেনারেলাইজডভাবে বলার চেয়ে এটা কাস্টমাইজড। আপনার যেটা ভালো লাগে এগুলোর মধ্যে আপনি সেটা করবেন, এবং এর সঙ্গে সঙ্গে যে যে ওষুধগুলো লাগবে সেগুলো তো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করবেনই, এবং স্ট্রেস কোপিং মেকানিজমটাকে আরও স্ট্রং করে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা একটা অনেক ক্ষেত্রে স্টিগমা থাকে যে আমি বলবো, কাকে বলবো, এটা না করে আপনার যে বন্ধুরা রয়েছে, ফ্রেন্ড জোনস রয়েছে, বা যেখানে মেন্টাল হেলথ প্রফেশনালস রয়েছে, অবশ্যই আমাদের মতন লোকজন রয়েছে, আপনি আস্ক ফর হেল্প। সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আসলে এখন মানে আজকালকার যুগে অনেকেই আছে যে নিজেকে আইসোলেট করে দেয়। নিজের মনের কথা খুলে রাখতে পারে না। সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন? দেখুন, এটা তো পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। ইন্ট্রোভার্টিজম রয়েছে, এক্সট্রোভার্টিজম রয়েছে। যারা মনের কথা সবাইকে খুলে বলতে চায় না, তারা নিজেদের কথায় জার্নালিং করুক, যেটা বললাম, লিখে রাখুক। তারা জেনারেলি নেচারকে খুব ভালোবাসে, নেচারের সঙ্গে গিয়ে কিছুদিন কাটিয়ে আসুক। সেটা টেক এ ব্রেক। এবং আমার মনে হয় যে এই যে ডেইলি রুটিন, সেখান থেকে বেরিয়ে বা যে জায়গাটা থেকে স্ট্রেস আসছে, সেই নেগেটিভ এনভায়রনমেন্টটা থেকে বেরোতে হবে, এবং আপনাকে টু সাম এক্সটেন্ট কিন্তু নাকে না বলতে হবে, এবং নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে। স্ট্রেসের একটা বড় কারণ কিন্তু আমরা বাউন্ডারি সেট করতে পারি না। আমরা আমাদের ওয়ার্ক প্লেসে নাকে না বলতে পারি না। সেটা খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস। আচ্ছা, এমন অনেক মানুষ আছে যারা বুঝতেই পারে না যে তারা মানসিকভাবে ক্লান্ত। তাহলে ঐরকম মানুষদের আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, আমাদের এই ভাগদৌড় জিন্দেগি, এই শহুরে জীবনে এটা খুবই কমন, এই র্যাট রেসে, যে আমরা নিজেরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। আমরা খুব কমনলি একটা কথা ইউজ করি এখন, বার্নড আউট। হুম? তো সেক্ষেত্রে যখন আপনি দেখতে পারবেন যে আপনার এই অ্যাটেনশন, যে কাজটা আপনি যতক্ষণ ধরে করতে পারতেন, কমে যাচ্ছে, ফিজিক্যাল হেলথে একটা লেথার্জি চলে আসছে, ঘুম ঠিক হচ্ছে না, বা স্লিপ খুব ফ্র্যাগমেন্টেড হচ্ছে, মানে খুব ভেঙে ভেঙে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, আগে যে কাজগুলো করতে ভালো লাগতো এখন কাজ করার একদম ইন্টারেস্ট পাচ্ছেন না, খেতে ইচ্ছা করছে না, এবং এই জিনিসগুলোর সঙ্গে আপনি যে কাজের একটা সাইকেলে জড়িয়ে পড়েছেন, আপনার মনে হচ্ছে আমার জীবনটা খুব বদ্ধ হয়ে উঠছে, খুব হাঁসফাঁস করছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা বার্নড আউটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং হয় মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিন, অথবা যে যে কথাগুলো বললাম এর আগে, যে কোথাও ঘুরে আসুন, টেক আ হ্যাঁ। ব্রেক, একটু নেচারকে এক্সপ্লোর করুন, সেই জিনিসগুলো, এই ম্যাচিওর ডিফেন্স মেকানিজমগুলো নিন নিজেকে এই বার্নড আউট থেকে বাঁচাতে। আচ্ছা, এই যে বারবার ঘুম ভেঙে যাওয়া, মানে ওটাও কি অনিদ্রার মধ্যেই পড়ছে? দেখুন, ওই যে বললাম যে ঘুমের ৩ টে স্টেজ, একটা হচ্ছে ঘুম আসার সমস্যা, হ্যাঁ। একটা হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য স্লিপ। সেক্ষেত্রে এই ফ্র্যাগমেন্টেশন অফ দ্য স্লিপ, এটা ডেফিনেটলি ডিপ্রেশনের ক্ষেত্রে হয়, অ্যাংজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে হয়, আরও কিছু সাইকোটিক মেন্টাল ইলনেসের ক্ষেত্রে হয়, এবং যদি আপনি মেডিসিনাল কজ বলেন, তাহলে খুব ব্যথা, ক্রনিক পেইন, সাইকোসোম্যাটিক পেইন, হ্যাঁ, গা হাত পা ব্যথা, তার ক্ষেত্রেও হয়, এবং ডেফিনেটলি এটা নিঃসন্দেহে লং টার্মে এই ঘটনা একটা ডিপ্রেশনের সৃষ্টি করবেই। আচ্ছা, কাজের চাপ আর পারিবারিক সমস্যা ছাড়াও আর কি কারণে এংজাইটি হতে পারে? কাজের চাপ বা ফ্যামিলিয়াল কজ ছাড়া পারফরমেন্স অ্যাংজাইটি খুব কমন আজকালকার দিনে। আমরা এমন একটা র্যাট রেসের মধ্যে দিয়ে দৌড়চ্ছি, যেখানে ভালো নম্বর পেতে হবে, ভালো চাকরি পেতে হবে, সবার আগে যেতে হবে, টপ করতে হবে। তো সেটা ডেফিনেটলি একটা পারফরমেন্স অ্যাংজাইটি। আমি এর আগেও বলেছি জেনারেলাইজড অ্যাংজাইটি সম্পর্কে, যে কারো কারো ক্ষেত্রে কিছুটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, বাবা বা মার থাকলে সেখান থেকে এটি আসতে পারে। ধরো কোনো বড় ফিনান্সিয়াল ক্রাঞ্চ, ছোটবেলায় খুব কাছের কোনো মানুষের চলে যাওয়া, প্যারেন্টস বা কাছের দাদু দিদা কাউকে,
মাইগ্রেট করা, কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসা, শিফট হওয়া, এছাড়া কোনো ক্লোজ ফ্রেন্ডশিপ ছোটবেলা থেকে ডেভেলপ না হওয়া, এগুলো বিভিন্ন কারণে এই সব এনভায়রনমেন্টাল স্ট্রেসগুলো অ্যাকুমুলেট হলে ডেফিনেটলি অ্যাংজাইটি সৃষ্টি হতে পারে। আচ্ছা। আচ্ছা, হরমোনাল কোনো পরিবর্তন, এটা কি স্ট্রেস বা ইনসোমনিয়া মানে যেটা অনিদ্রা, তার সাথে কি কোনো মানে ওদের এটার কোনো সম্পর্ক আছে? অবশ্যই রয়েছে। প্রথম কথা, আমরা এই যে জেগে আছি, এই যে আমাদের ওয়েকফুলনেস, এর জন্য অরেক্সিন বলে একটি হরমোন দায়ী। তো এই অরেক্সিন হরমোনের যদি পরিবর্তন ঘটে তাহলে অনিদ্রা আসতে পারে। আমি আগেও বলেছি মেলাটোনিন বলে একটি হরমোন যেটি ব্রেনের পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোয়, অন্ধকারে বেশি বেরোয়। সেটি যদি জেনারেলি শিফট ওয়ার্কার যারা হয়, শিফট ওয়ার্কার মানে যারা নাইট ডিউটি বেশি করে বা খুব কমনলি যাদের ডিউটিটা খুব ফিক্সড নয়, তাদের ক্ষেত্রে এই মেলাটোনিনের এদিক ওদিক হওয়াটা খুব কমন। এছাড়া ইনসুলিনের জন্য মানে ডায়াবেটিসের জন্য এই ঘটনা ঘটতে পারে। থাইরয়েড ডিসঅর্ডার সেটিও একটি হরমোন, তার থেকে এই ঘটনা ঘটতে পারে। আমাদের ব্রেন থেকে পিটুইটারি থেকে কিছু হরমোন বেরোয়, সেগুলো গিয়ে কর্টিসল বলে একটি হরমোনকে বাড়িয়ে দেয়। সেই হাইপার কর্টিসোলেমিয়া একটা কারণ অ্যাংজাইটি এবং অনিদ্রার। এই সমস্ত কারণগুলো মিলিয়ে আমাদের বডির একটা হোমিওস্ট্যাসিস মানে স্বাভাবিক স্বাচ্ছন্দ্য এবং ব্যালেন্স যখন মেনটেন করতে পারছে না, যে কোনো হরমোনাল কজে হোক বা এনভায়রনমেন্টাল স্ট্রেসে হোক, তার ফলেই অ্যাংজাইটির সূত্রপাত ঘটছে। তাহলে ডাক্তারবাবু, আজকালকার যুগে বাচ্চারা আর কিশোররাও কি ওই মানে এটাতে এফেক্টেড? দেখো, অ্যাডোলেসেন্ট অ্যাংজাইটি ডিপ্রেশন সেগুলো তো অবশ্যই এখনকার দিন আরও বেশি। তার কারণ তাদের একটা বড় স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে তাদের একে পৌঁছতে হবে। হ্যাঁ। তো এই যে তোমায় বললাম যে হোয়াট ইফ, যদি আমি 10-এর পরে এটা না পাই তাহলে কি হবে, যদি আমি 12-এর পরে এটা না পাই তাহলে কি হবে, যদি আমি এটার পরে এটা না পাই তাহলে কি হবে, এবং ইট গোজ অন। এবং করতে করতে একসময় তারা বার্নড আউট হচ্ছে। অনেকে লক্ষ্যে পৌঁছতে পারছে, অনেকে পারছে না। তো যারা পারছে না তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা কোথায় ল্যাক করলাম, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্যারেন্টিংয়েরও একটা রোল রয়েছে। প্যারেন্টিং বা যেভাবে বাচ্চাদের গড়ে তোলা হয় তারও একটা রোল রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাবা মা নিজেদের ওয়ার্কলোড কমানোর জন্য বাচ্চাকে মোবাইলের মধ্যে ব্যস্ত রেখে দিচ্ছে এবং ধীরে ধীরে বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে একটা সচেতন ভাব রাখতে হবে। বাচ্চা আইসোলেটেড হয়ে যাচ্ছে। আগে আমাদের ভাসুদেবায় কুটুম্বাকম আমাদের খুব ভালো একটা জিনিস ছিল ভারতীয় কালচারে, যে জয়েন্ট ফ্যামিলি, সেটা ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। সবাই একা নিজের ঘরে বসে মোবাইল দেখছে। এই সমস্ত জিনিস কিউমুলেটিভ এফেক্টে ডেফিনেটলি অ্যাডোলেসেন্ট অ্যাংজাইটি অ্যান্ড টার্নস ইনটু ডিপ্রেশন। আচ্ছা, এংজাইটি এবং স্ট্রেস সব ক্ষেত্রেই কি মেডিসিনের দরকার পড়ে? দেখুন, যদি অনেক অল্প অ্যাংজাইটির ক্ষেত্রে ঠিক সেই সময়েই যদি পেশেন্ট নিজেকে আইডেন্টিফাই করতে পারে এবং মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যায়, তাহলে অনেক ক্ষেত্রে ওষুধের হয়তো দরকারও বা পড়ে না। শুধু কাউন্সেলিং কথাটি বলবো না, সাইকোথেরাপি তার বিভিন্ন ভাগ রয়েছে। সাপোর্টিভ সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানে পেশেন্টকে আমরা তার যে জাজমেন্ট, তার যে মোটিভেশন, তার যে প্ল্যানিং, তার অর্গানাইজেশন, এগুলোকে চ্যালেঞ্জ করছি যে তার বিহেভিয়ার যে কারণে তার অ্যাংজাইটি হচ্ছে এটাকে কমানোর। এবং এছাড়াও বিভিন্ন বায়োফিডব্যাক থেরাপি রয়েছে, কিছু রিল্যাক্সেশন থেরাপি বা এক্সারসাইজের কথা আমি আগেও বলেছি, মেডিটেশন, যোগা, এগুলো ডেফিনেটলি প্র্যাকটিস করা। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওষুধের দরকার পড়ছে না। খুব সিভিয়ার কেসে হয়তো দরকার পড়তে পারে, বাট প্রাইমারিলি হয়তো দরকার পড়ছে না। এরকম আমরা বহু ক্ষেত্রেই কিন্তু দেখতে পাই যে এই থেরাপির মাধ্যমেই তারা ঠিক হয়ে গেছেন। মানে কাউন্সিলিং থেরাপির মাধ্যমে? কাউন্সেলিং কথাটা আমি বারবার বলতে চাইছি না, সাইকোথেরাপির মাধ্যমে। সাইকোথেরাপি, ওকে। ওকে। তাহলে ডক্টরবাবু, অনেকে আছে ইনসোমনিয়ার জন্য দীর্ঘদিন ধরে মেডিসিন খেয়ে যাচ্ছেন। তাহলে সেটা কি নেশা বা আসক্তিমূলক কিছু হতে পারে? দেখুন, এই যে ঘুমের ওষুধ বলতে আমরা যেটাকে বুঝি বেনজোডায়াজেপিন গ্রুপের ড্রাগ,
মানে অ্যালপ্রাজোলাম, ক্লোনাজেপাম, লোরাজেপাম, যেগুলো আমরা খুব কমনলি ঘুমের ওষুধ হিসাবে ভাবি, সেই জিনিসগুলোর ডেফিনেটলি লং টার্মে তার একটা সিডেটিভ এফেক্টের সঙ্গে একটা অ্যাডিকটিভ এফেক্ট বা টলারেন্স, ধীরে ধীরে তার ডোজ বাড়া। ধরুন আপনার 0.25 আগে ঘুম হয়ে যেত, এখন সেটা 0.5, সেখান থেকে 1 গ্রামে চলে যাচ্ছে। এগুলো থাকেই। কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলোর সাইকোলজিক্যাল একটা ডিপেন্ডেন্স চলে আসে, মানে ওই ঘুমের ওষুধের নির্দিষ্ট পাতাটি না দেখলে আপনার ঘুম আসবে না, সেটাও থাকে। তো সেগুলো সবই যদি এই রকম সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, দীর্ঘদিন ধরে খেতে হচ্ছে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে মেন্টাল হেলথ প্রফেশনালের সঙ্গে যোগাযোগ করা বাঞ্ছনীয়। আচ্ছা, যোগব্যায়াম বা মেডিটেশন ওটা কি স্ট্রেস কমায় নাকি এটা শুধু একটা ট্রেন্ড? একদমই ট্রেন্ড নয়। দেখুন, আমি এর আগেও বলেছি যে দেহের ভারসাম্য বা হরমোনাল ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে লাইট এক্সারসাইজ, স্ট্রেচিং এবং এর সঙ্গে ঘুমের আগে এবং ঘুম থেকে উঠে কিছুটা মেডিটেশন, বেসিক্যালি এই সমস্ত জিনিসই আমাদের ব্রেনের সেরোটোনিন বলে একটি হরমোন হয়, যেটাকে আমরা হ্যাপি হরমোন বলি। তো এই হরমোনটিকে বাড়ায় এবং এই রেগুলার এক্সারসাইজের ফলে আমাদের যে কর্টিসোল, তার যে ভারসাম্য, সেটাও দেহের মধ্যে তার সন্তুলন বজায় থাকে। এছাড়া এই যে ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, তার ফলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়া, সেগুলোও অনেক বেশি এফেক্টিভ হয়। এবং সর্বোপরি আমাদের ব্রেনের যে 3টি নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, এর ভারসাম্য বজায় রাখা এবং সেরোটোনিনকে বাড়ানো, এই পুরোটার ক্ষেত্রেই মানে আমাদের হ্যাপি রাখার ক্ষেত্রে মেডিটেশন, যোগা, রিল্যাক্সেশন টেকনিক্স, এগুলোর রোল অনস্বীকার্য। আচ্ছা ডাক্তারবাবু, যারা দীর্ঘদিন ধরে স্ট্রেস এবং অনিদ্রায় ভুগছেন তাদের জন্য আপনার কি বার্তা? আপনি কি বলতে চান তাদের জন্য? দেখুন, যারা দীর্ঘদিন ধরে স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগছে তাদের জন্য প্রধান বার্তা হলো নিজেদেরকে মন খোলা রাখুন, অকারণ দুশ্চিন্তায় ভুগবেন না, অসুবিধা হলে বাড়ির লোকের সঙ্গে শেয়ার করুন, মেন্টাল হেলথ প্রফেশনালদের সাহায্য নিন। আজ মহাশিবরাত্রির দিনে বলতে পারি, মহাদেবের নাম করে স্পিরিচুয়াল দিকে আমরা নিজেদেরকে ঢেলে দিতে পারি এবং আরও উন্নত মেন্টাল হেলথ এবং অ্যাংজাইটি ফ্রি একটা সমাজ আমরা তৈরি করতে পারি। কবিগুরুর ভাষায় বলতে গেলে, আজিকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন দুঃখ পুক তরঙ্গিত, দীর্ঘ সুখ থামিয়াছে বুকে। নমস্কার। আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম স্ট্রেস, এংজাইটি এবং ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা এটা একটা সাধারণ সমস্যা যেটা সমাধান সম্ভব। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগছেন তাহলে নিকটবর্তী কনসালটেন্টের কাছে যান এবং চিকিৎসা করান। আজকের আমাদের এপিসোডটা এই পর্যন্তই। আপনাদের যদি এই এপিসোডটা তথ্যবহুল লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের জানান। আর এরকম তথ্যবহুল ভিডিও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুরভি মজুমদার, আপনারা দেখছেন স্বাস্থ্য টক।